নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। তৃণমূল নেতাকে খুনের পর থেকে থমথমে ইসলামপুর। উপনির্বাচনের ফল প্রকাশের রাতে দুই তৃণমূল নেতাকে ঘিরে দুষ্কৃতী দলের গুলিবৃষ্টি। আর এই গুলিবৃষ্টিতেই মৃত্যু তৃণমূল নেতা বাপি রায়ের। আশঙ্কাজনক অবস্থা মোহাম্মদ সাজ্জাদের। সিবিআই তদন্তের দাবি পরিবারের। মৃত্যুর 24 ঘন্টা পরও কেন পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি, পুলিশের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকাবাসীরা। এরপরই মৃত তৃণমূল নেতার দেহ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশের সঙ্গে চরম বচসা হয়, পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যদি নেম এফআইআর করা থাকতো না, পুলিশকে তো একদম ধরতেই হতো। নাম দেওয়া জানি কেউ চিনেনি, এটাই মুশকিল আছে না। তবু পুলিশ আপনার নিজের সোর্সে বের করে নেবে, তো সময় দিত একটু পুলিশ। কিন্তু এটাকে মমতা ব্যানার্জির পুলিশ, পশ্চিমবাংলার সরকারের পুলিশ, এরা নিজের দলের লোক মারা যাবে আর মমতা ব্যানার্জি চুপ থাকবে, এটা তো হবে না। কারো দলে হোক, মমতা ব্যানার্জি কোনো খুনকে বরদাস্ত করে না, কোনো কেন মার্ডারকে বরদাস্ত করে না। পুলিশের উপর চাপ থাকেই। আজকে আমাদের এখানে তৃণমূলের মেম্বারই মারা গেছে, খুন হয়েছে। পুলিশের কাছে এফআইআর মধ্যে নাম থাকতো, দুই একটুকু ইঙ্গিত দিত কেন অমুক অমুক লোক ছিল, তাহলে পুলিশ ধরে নিত। কিন্তু পুলিশকে একটু সময় দিত। পুলিশ নিজেই নিজের সোর্সে, নিজের গোয়েন্দা বিভাগ দিয়ে এটা বের করে। উত্তর দিনাজপুরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুই তৃণমূল নেতাকে গুলি দুষ্কৃতীদের। নিহত ইসলামপুর পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী বাপি রায়। গুরুতর আহত রামগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত প্রধানের স্বামী মোহাম্মদ সাজ্জাদ। শনিবার রাতের শুটআউটের পর রবিবারও থমথমে ইসলামপুর। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। শনিবার রাত 9টা নাগাদ উত্তর দিনাজপুরের ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে দুই তৃণমূল নেতাকে ঘিরে গুলিবৃষ্টি। হামলা চালায় 10-12 জনের দুষ্কৃতীর দল। মৃত্যু হয় তৃণমূল নেতা বাপি রায়ের। গুরুতর আহত আরেক তৃণমূল নেতা মোহাম্মদ সাজ্জাদ। রবিবার যখন তৃণমূল নেতার সঙ্গে দেখা করেন তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, হঠাৎ করে 10 থেকে 15 জন ডাইরেক্ট সবার কাছে অস্ত্র ছিল, সবার কাছে বন্দুক ছিল, বন্দুক এসে ডাইরেক্ট আমাদের উপরে অ্যাটাক করে। আমি আমার পঞ্চায়েত বডি নিয়ে ওখানে টেন্ডারের বিষয় নিয়ে আমি ওখানে বসেছিলাম, গুপ্তা হোটেলে বসে টেন্ডারটা মিলাচ্ছিলাম। তারা গুলি করলো, কি জানা গেল? ফেস দেখা গেছে, কাউকে চিনতে পারিনি। কি কারণ হতে পারে সেটা কারণ জানি না। আমরাও তৃণমূল কংগ্রেসরাও গুরুত্ব দিচ্ছি। আমি রাত্রেবেলা পুলিশকে বলেছি ইমিডিয়েট মানুষের একটা কনফিডেন্সটা ফিরিয়ে আনার দরকার আছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তিনজন এসিলেন্ট এসে একজন বলছে যে আরও কিছু লোক ছিল, 3 জন ভেতরে ঢুকেছিল, আরও কিছু লোক বাইরে ছিলেন। সবাই 10-12 জন বলেছিল, তাদের আইডেন্টিফাই হবে। আমরা পুলিশকে বলেছি ইমিডিয়েট যারাই থাকুক, যারা আছে তাদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার। শনিবার যে হোটেলের সামনে গুলি চলে, রবিবার সেখানে যান আমাদের প্রতিনিধি। কথা বলেন হোটেলের মালিকের ভাইয়ের সঙ্গে। এই হোটেলের যে মালিক রয়েছে বা কি ঘটনা ঘটেছিল তা শুনে নেব। দাদা, এখানে কিভাবে কি ঘটেছিল? আমি তো ছিলাম না দাদা প্রত্যক্ষ। আমার দাদা আমাকে ফোন করছিল যে হোটেলে গুলাগুলি হয়েছে, তারপরে আসতে বললো আমাকে। তো আমি আসলাম, তো আইসে দেখি এখানে 50-60টা পুলিশ আর 150 লোকাল পাবলিকের গ্যাদারিং ছিল। তো আমি আমার মতন আইসে আমার দোকানটাকে কিভাবে সেভ করা যায়, আমি ওই চান্সে আমার ছিলাম। তো যা শুনলাম আর কি, গুলাগুলি হয়েছে, একজন আহত হয়েছে, একজন মারা গেছে, এটাই শুনলাম আমি আর কি। স্থানীয় সূত্রের খবর, শনিবার রাতে স্থানীয় একটি হোটেলে গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যরা আলোচনায় বসেন। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা তাদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায়। গুলিবিদ্ধ হন বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ। তড়িঘড়ি তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা বাপি রায়কে মৃত ঘোষণা করেন। নিহত বাপি রায়ের পরিবারের দাবি, বাপিকে ফোন করে ডেকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। সিবিআই তদন্তের দাবি পরিবারের তরফে। এখন তো আমি তো সিবিআই তদন্ত চাচ্ছি, যাতে ওদেরকে ধরা উচিত মতন শাস্তি হয়। হয়তো ওখানে কেউ ইনফরমার ছিল, না হলে কি করে আচমকা এসে ডাইরেক্ট এসে ওখানেই গুলি চালিয়েছে। না, আমাদের মধ্যে হবে না, হয়তো ওদের লোক আরো ছিল। কারণ কি, না হলে পরে আচমকা আমরা ওখানটায় বসে আছি, কোনো কথা নেই, এসে গুলি চালিয়ে দিল। খুনের পিছনে কারা,
রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ? উত্তর খুঁজছে পুলিশ। কলকাতা টিভি। কাশীবোস লেনে উদ্ধার মহিলার দেহ শনাক্ত। মৃত মহিলার নাম সুপর্ণা শীল, বয়স 45। মৃতের বাড়ি শ্যামপুকুর থানার রাজা কালীকৃষ্ণ লেনে। পুলিশ সূত্রে খবর, মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন, যার কারণেই তিনি গর্তে পড়ে গিয়েছেন। প্রাতকৃত্যে গিয়ে গর্তে পড়ে মৃত্যু। শনিবার বিকেলে খাস কলকাতার কাশীবোস লেনে মাটি খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুপর্ণা শীল, বয়স 45 বছর। তিনি শ্যামপুকুরের বাসিন্দা। মহিলা মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন বলে দাবি পুলিশের। কিন্তু কিভাবে মৃত্যু? দেহ উদ্ধারের পর এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 11 তারিখ বৃহস্পতিবার রাতে মহিলা একা ওই গর্তের দিকে যাচ্ছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি গর্তের কাছে গিয়ে কোনোভাবে পড়ে যান, তারপরে উঠতে পারেননি এবং সেখানেই মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন যে মহিলা 45 বছর বয়স, যখন এখান দিয়ে যাচ্ছিলেন তিনি পা পিছলে পড়ে যান এবং তার ফলেই তার মৃত্যু হয়। এখানে যে গর্ত দেখা যাচ্ছে যথেষ্ট ডিপ একটি গর্ত, কেউ যদি পড়ে যায়, এবং যেটা পুলিশেরও অনুমান যে যেহেতু তিনি পা পিছলে পড়ে গিয়েছেন এবং মানসিক ভারসাম্যহীন, সেই কারণের জন্য কাউকে ডাকতে বা নিজে থেকে উঠতে পারেননি। এবং যেই জায়গাটা দেখা যাচ্ছে যে কেউ পড়ে যাওয়ার পরে একদম ভিতর দিকে ঢুকে গিয়েছেন এবং সেই কারণের জন্যই সেই মহিলা উঠতে পারেনি এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। এবং 13 তারিখ যখন এখানে দুর্গন্ধ ছড়িয়েছিল, এখানকার স্থানীয় যারা মানুষরা ছিলেন তারা প্রশাসনকে খবর দেয়। বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং এই গর্তের নিচ থেকেই যখন দুর্গন্ধ আসছে বলে তারা হন, তার ভিতরে ঢুকলেই দেখা যায় যে একজন মহিলার দেহ সেখানে পড়ে রয়েছে। সেদিন তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে জায়গাটা তো নরম ছিল, স্লিপ করে পড়ে গেছে। তো জায়গা ছিল, জায়গাটা ঘেরাও ছিল, আর তোমার গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, গার্ডরেল দিয়ে ঘেরা ছিল। তার মধ্যে থেকে ওর কিছু দেখার ইচ্ছে হয়েছে, হয়তো ওই করতে গিয়ে ডুবে গেছে। কেন মেয়রের পদত্যাগ চেয়েছিলাম বুঝতে পারছেন তো? এবার সেটা ওখানে পুরসভার গাফিলতিতে ওইখানে গর্ত খোঁড়া অবস্থায় কেউ পড়ে গেছেন নাকি খুন করে ওখানে ফেলা হয়েছে সেটা তো আমরা জানি না, কিন্তু পুরসভার গাফিলতি এটা সবাই বুঝতে পারছি। এই জন্যই বলছি ববি হাকিমের পদত্যাগ করা উচিত। মহিলার পরিবার জানিয়েছে, অসুস্থতার জেরে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। তবে মৃত্যু কি করে হলো তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা। এখন সময় একটা ছোট্ট বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বীরভূমের তৃণমূলের কোর কমিটির নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। একই প্রশ্ন তুলে ইতিমধ্যেই বহিষ্কৃত সাঁইথিয়া ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস এবার কাজলের মন্তব্যে সেই বিতর্ক আরও উস্কে দিল। দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে কোণঠাসা হয়েছেন সাঁইথিয়া ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস। কোর কমিটির পদে বসে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেই বিতর্ক আরও উস্কে দিলেন কাজল শেখ। কোনো ওয়ার্ডে কোনো বুথে যদি আমরা হেরে থাকি, অবশ্যই সেই বুথে যা দায়িত্ব আছে তাদের ব্যর্থতা বলে আমিও মনে করি ব্যক্তিগতভাবে। নানুরে অনুব্রতর সঙ্গে কাজলের বিরোধ তৃণমূলের অন্দরে বহুল চর্চিত। অনুব্রত জেলে যাওয়ার আগে দলে কাজল ও তার অনুগামীরা কার্যত কোণঠাসা ছিলেন। তবে অনুব্রতর অবর্তমানে ফের ফ্রন্ট ফুটে কাজল। লোকসভা ভোটকে মাথায় রেখে গত জানুয়ারিতে বীরভূমের জন্য একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন খোদ দলনেত্রী। প্রথমে কমিটি থেকে কাজল বাদ পড়লেও পরে মমতার নির্দেশেই ফের কোর কমিটিতে কামব্যাক করেন তিনি। এবার কমিটিতে থেকেই কোর কমিটির পদে বসে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কাজল শেখ। আমি মনে করি প্রত্যেকটি বুথের যারা বুথ সভাপতি আছে, যারা ওয়ার্ডের কাউন্সিলর আছে, যে ওয়ার্ডে যে বুথে যারা হেরেছে তারা নিঃসন্দেহে দায়িত্ব ঠিকঠাক পালন করতে ব্যর্থ হয়েছে। অবশ্যই যে দলের প্রশ্ন ভিত দাঁড়িয়ে আছে সংখ্যালঘু ভোটের ওপরে, সেইখানে সংখ্যালঘুরা কোনো কোর কমিটিতে জায়গা পাচ্ছে না, তো প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। এখন এই প্রশ্নটা সংখ্যালঘু ভাই বোনেরা নিজেদেরকে করুক যে তারা কোন দলকে সাপোর্ট করছে, যেখানে একটা এমপি জেতানোর জন্য মূল কারিগর তারাই। আর এটা তো সত্যই, ভোটের সময় সমস্ত যা কিছু অপকর্ম করানো হয় সংখ্যালঘু ভাই বোনদেরকে দিয়েই, অথচ ভোটের পরে
ওই ললিপপ ঝুলিয়ে রাখা হয়, তারপরে তাদেরকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হয়। 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিংয়ে সিউড়ির দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে কোর কমিটির পদে থাকা নেতাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাঁইথিয়ার ব্লক তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোহাম্মদ ইউনুস। কোর কমিটির নেতারা বড় বড় পদ নিয়ে বসে আছে, তাদের যোগ্যতা আছে কি সেই পদে থাকার, মন্তব্য করেন ইউনুস। কিন্তু সংখ্যাগুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা কোথায় জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে, ভাবি সংখ্যালঘু করবে, বোম বানা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। আমি জানি না কাজল কি বলেছে, সুতরাং কাজলের আমি আগের দিনও শুনেছি, সে ইউনিস যে কথাটা বলেছে সেটাকে সে সমর্থন করেনি। সুতরাং এই ব্যাপারটায় সেটা তো দরকার আছে। আমরা তো এটা দলীয়ভাবে সব জায়গাটাই তো আমরা করব, দলিয়ে দেখব কোথায় আমাদের ভালো হয়েছে, কোথায় আমাদের খারাপ হয়েছে, এটা তো দেখা উচিত। কোন জায়গায় আমরা দুর্বল আছি, কোন জায়গায় সবল আছি। এরপরই ইউনুসকে শোকজ করে দল, পরে বহিষ্কার জানিয়ে বীরভূমের রাজনৈতিক আলোড়ন তৈরি হয়। এবার সেই আগুনে ঘি ঢাললেন কাজল শেখ। তবে কোর কমিটির নেতাদের যোগ্যতা প্রমাণের দায়িত্ব রাজ্য নেতৃত্বেরই, দাবি কাজলের। বোলপুর থেকে মনোবীর বংশুর রিপোর্ট, কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, জানেন যে গতকাল রাতের বেলাতেই যে বড়সড় দুর্ঘটনা ঘটেছিল এবং সেই বড়সড় দুর্ঘটনাতেই রক্ষা পেয়েছিল হাজারদুয়ারি এক্সপ্রেসের খড়দা স্টেশনে, সেখানেই ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ হওয়ার কারণে রেলের গাফিলতি আছে কিনা, সংঘর্ষের কারণে রেলের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোনো রকম কোনো হতাহতের খবর সামনে আসছে না, তবে রেলের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। খড়দহ স্টেশনে ট্রেনের সঙ্গে সংঘর্ষ, একেবারে তাই। সেই ফুটেজ এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। জয়ন্ত, যে ঘটনা আমরা কাল রাতের বেলায় দেখলাম যে হাজারদুয়ারি এক্সপ্রেসের সঙ্গে যেভাবে ট্রেনের সংঘর্ষ হলো খড়দা স্টেশনে, এই ঘটনাতে এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? কোনো হতাহতের খবর কি রয়েছে? দেখো, যেটা জানতে পারা আছে মূলত অভিজ্ঞতা যে এই ঘটনার জেরে আমরা পরিষ্কার দেখেছিলাম যে একটি স্করপিও গাড়ি 4 চাকা এবং অপরদিকে একটু কিন্তু উবের ক্যাব, সেই দুটো গাড়ির ছিল পাশাপাশি, এবং একটি হাজারদুয়ারি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে গতিতে শিয়ালদাগামী ছুটতে আসা সেই গাড়ি কিন্তু ধাক্কা মারে। স্পষ্টতই দেখা যাচ্ছে স্করপিও গাড়ি এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী থাকা আরেকটি গাড়িতে, এবং এই ঘটনার জেরে কিন্তু গাড়িতে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ কিন্তু হতাহতের সংখ্যা নেই বললেই চলে। তবে গাড়ির যিনি চালক ইতিমধ্যে আহত হয়েছিলেন এবং তাকে সাময়িকভাবে চিকিৎসা করানোর জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই অর্থে কোনো হতাহতের হয়নি। তবে স্থানীয় মানুষরা যেমনটা অভিযোগ করছেন যে এই রেলগেটকে নিয়ে, খড়দা রেলগেটকে নিয়ে দীর্ঘদিনের সমস্যা। তুমি জানো যে অভিজ্ঞতা, এর আগেও কিন্তু আমরা খবর সম্প্রচারিত করেছিলাম খড়দা রেলগেটে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনা বোধহয় গতকালকে রাতের ছবিটা আরো একবার স্পষ্ট করে দিল। কারণ সাধারণ মানুষরা যেটা অভিযোগ করছেন যে ওই রেলগেট এতটা ব্যস্ততম রেলগেট যে কি করে দুটো গাড়ি, এক প্রান্তে রেলগেট পড়া ছিল, একদিকে রেলগেট খোলা ছিল, দুটো গাড়ি সেই সময় ঢুকে যায় সেই খোলা রেলগেট দিয়ে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে ট্রেনের সিগন্যাল ওকে থাকায় সেই ট্রেন কিন্তু দ্রুতগামী ভাবে ছুটে আসে 4 নম্বর রেল লাইন থেকে সোজা শিয়ালদার দিকে। আর সেই সময় কিন্তু গাড়ির সঙ্গে রেলগাড়ির কিন্তু একটা সংঘর্ষ হয়। তবে এইখানে রেল গাফিলতি চাপিয়ে দিল গাড়ির চালকের উপরে রেলের আধিকারিকেরা। ধন্যবাদ তোমায় জয়ন্ত মজুমদার, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরেও বন্ধ হয়নি ডুয়ার্সের নদী থেকে বেআইনিভাবে বালি পাচার। বর্ষার মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে বেআইনিভাবে চলছে বালি উত্তোলন। ঘটনার জেরেই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে প্রশাসনকে। সদ্য ভুটান এবং সিকিম পাহাড়ে একটানা বৃষ্টির জেরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লিস নদীর পার্শ্ববর্তী এলাকা। অভিযোগ, সেই নদী থেকে এখনো চলছে অবৈধভাবে বালি উত্তোলন। রীতিমতো নদীর মধ্যে ট্রাক্টর নামিয়ে তোলা হচ্ছে বালি। মাল মহকুমার চেলঘিস নদীতেও একই ছবি। জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে 1 জুলাই থেকে বন্ধ সমস্ত নদী থেকে বালি পাথর তোলা, বন্ধ সরকারি খাদানগুলিও। তারপরেও সমস্ত নির্দেশিকাকে অমান্য করে পুলিশ প্রশাসনের নাকের ডগায় বালি চুরি করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।
আজকে দেখতে পাচ্ছেন যে এনএইচ এর পাশে, নদীর পাশে, একেবারে নদীর লাগোয়া জায়গাতে মানে যে রিজার্ভ মানে কনজারভেশন অফ রিভার অ্যাক্ট, সেই অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে, কনজারভেশন অফ ফরেস্ট অ্যাক্ট, সেই অ্যাক্টকে বুড়ো আঙুল দেখিয়ে এক মানে মাফিয়া রাজ ওখানে তৈরি হয়েছে এবং সেখানে ক্র্যাশার বিভিন্ন রকমের যে এই সমস্ত ইয়েগুলো তৈরি হয়েছে, এগুলোকে অবিলম্বে বন্ধ করতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশকে অনেকে অমান্য করছে, অবশ্যই আমরা দলীয়ভাবে দেখব এবং আমাদের প্রশাসনিক যে লেভেল আছে, বিএলও সাহেব আছে, আইসি সাহেব আছে, ওনাদের সঙ্গে কথা বলবো কেন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজটা হচ্ছে না, সেই বিষয়টা আমরা অবশ্যই দলীয়ভাবে ওনাদের উপরে একটা বার্তা এবং চাপ দেওয়ার চেষ্টা করব। রীতিমতো নদীর মধ্যে ট্রাক্টর লরি নামিয়ে তোলা হচ্ছে বালি পাথর, এমনকি ঘিস নদীর গা ঘেঁষে রয়েছে ভাঙা পাথরের অংশ। ঘটনার জেরে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞরা জানাচ্ছেন এইভাবেই অবাধে বালি তোলা হলে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে। কিন্তু লাস্ট এপ্রিলে ঠিক বর্ষায় বন্ধ হওয়ার আগে যখন আমরা ফিল্ডে গেলাম, নদীর বক্ষে বড় বড় গর্ত, যেটাকে আমরা পন্ডিং ইফেক্ট বলি, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। জলের যে গতিবেগ সেটা কমে গেছে বিভিন্ন জায়গায় এবং পুরোটা সেডিমেন্টারি ড্রাই এনভায়রনমেন্ট, একটা মানে শুকিয়ে গেছে নদী খাত। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও কেন পদক্ষেপ করছে না প্রশাসন? বেআইনি বালি পাচার কেন এখনো বন্ধ করা গেল না মাল মহকুমায়? উঠছে সেই প্রশ্ন। মালবাজার থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।